আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। আসলে দুই প্রকারের সম্পদ আছে এখানে। ধরুন মিস্টার এক্স, সে হয়তো মন্ত্রীও ছিল, সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে। তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো যদি আমরা এটাকে জব্দ করে থাকি। যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে, হয়তো এসালমের শেয়ার বা সাইফুজ্জামানের শেয়ার, সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে, কাজেই সেইখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয়। যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। তো সেই জন্য আমি বলছিলাম যে দুইভাবে ব্যবহার হবে। কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত, ব্যাংক সংশ্লিষ্ট, সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসেবে যাবে। আর যেটা নন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে, সেগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হবে ওই ফান্ড থেকে। দেখুন, আমাদের যৌথ তদন্ত দল, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছেন, 11টা গ্রুপ আছে সেখানে। তারা যার আলাদা আলাদা ভাবে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে ট্রিট করবো। একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার, এটা প্রয়োজন হবে না। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না, কারণ এটা বাড়ছে, এটা বাড়তেই থাকবে আগামীতেও, কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সেটা তখন সেখানে যোগ হয়। এটা এইভাবে বলাটা ঠিকও না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছেন, কিন্তু আমরা তো আইনগতভাবে তো করতে গেলে আমাদেরকে, যেমন একটা জিনিস আছে যে দালিলিক মূল্যটা আমাদেরকে দেখাতে হয়, আমরা তো মার্কেট ভ্যালুও দেখাতে পারি না সেখানে, কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয়, তাই না? কাজেই আমি যেমন একটু বলি, যেমন ইসলামী ব্যাংকের কথা বললাম যে ওখানে প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকার শেয়ার ওখানে পাবো। এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে আমাদের কাছে, সেগুলো আমরা পাবো। অর্থ আছে, বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাংকিং খাতে, যেটাকে ফ্রিজ করে রাখা আছে। কিন্তু আমি কোনো টাকার অঙ্ক বলবো না, এই জন্য যে এগুলো তো বিচারাধীন বিষয়। যখন বিচারক রায় দেবেন যে এটাকে আমরা জব্দ করে আমরা নিয়ে নিতে পারবো, তখনই আমরা টাকার অঙ্কটা বলতে পারবো। এক্স্যাক্টলি। আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো না, এটা ব্যবহার আমরা বহুলাংশে করেছি। কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলেই দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। সরকারের কাছে হস্তান্তর হলে সেটা সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক, যেই হোক না কেন, সরকারের এই ফান্ডটাকে তখন যথোপযুক্ত ব্যবহার করবে। যদি সংশ্লিষ্ট হয় ফান্ডটা, তাহলে ব্যাংকিং খাতকেই
সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কনটেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ার হস্তান্তর তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো, ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি। এটা করা সম্ভব বহুলাংশে, তবে এটা চলমান প্রক্রিয়া, পরবর্তী সরকারকেও এটা চালিয়ে যেতে হবে, সেটাও আমরা আশা করি তারা করবে।